নমস্কার। শোনার শ্রোতাদের স্বাগত জানিয়ে দু এক কথা। বাংলার অবিস্মরণীয় পাল্প কালচারের কিংবদন্তি লেখক শ্রী স্বপন কুমারের বিখ্যাত কিছু গল্পের শ্রুতি নাট্যায়নের কাজ শুরু করেছে শোনা। আমাদের আজকের প্রযোজনা রত্নাবাই ও দীপক। পরিবেশনায় অশোকনগর নাট্যমুখ। রচনা ও নির্দেশনা অভি চক্রবর্তী। দীপক, নভেম্বরে এবার শীতের আমেজটা বেশ জাঁকিয়ে পড়েছে, কি বল? সেজন্য তো কফির পেয়ালা থেকে হাত সরতে চাইছে না রতন। শীত পড়বার এই সময়টা আমার বেশ ইন্টারেস্টিং লাগে। বাইরে শিশিরের টুপটাপ শব্দ, গ্যাসবাতিগুলোতে কেমন একটা কুয়াশা ঘিরে থাকে। চল না তাহলে একটু বেরিয়ে আসি একবার। সন্ধে নামবার এই সময়টাই তো শহরটাকে দারুণ লাগে, বদলে যায় যেন গোটা শহরটাই। আচ্ছা, তোর মধ্যে যেমন একটা অভূতপূর্ব কবি লুকিয়ে আছে, না না সেটা ভেবে কিন্তু আমার খুব গর্ব হয় রতন। সে কথা কি আমিও তোকে বলতে পারি না বন্ধু? আর একটু বেড়াতে তো বললাম, আর তুই বুঝেছি তুই এখন ঘরে বসেই সন্ধ্যাটা উপভোগ করবি, তাই তো? দে আমাকে এক কাপ কফি দে। নে বাবু, বাবু, এক ভদ্রলোক দেখা করতে এসেছেন। হয়ে গেল, বেড়ানোর বাপের শ্রাদ্ধ কমপ্লিট। এজন্যই তো বলেছি বন্ধু, ওই বেড়ানো আমাদের ললাটে নেই। কি নাম বললো রে ভজুয়া? তা তো জিজ্ঞেস করিনি দাদাবাবু, তবে বড় একটা কোট পরা বুঝেছেন, ওই সঙ্গে হাঁটুর ওপরে তোলা ময়লা সামান্য ময়লা ধুতি। মাথায় তো চুল নেই, মানে টাক। তবে বাবু বেশ মাল করি আছে বলে মনে হয়। আরে क्या बात ওয়াটসন, শাবাশ। আরে ভজুয়া তো ফাটিয়ে দিয়েছিস। তার বলতে আরে যা নিয়ে আয়। আচ্ছা দাদাবাবু যাচ্ছি, তাহলে আমি ওনাকে নিয়ে এসে একেবারে কফি আর স্যান্ডউইচ দিয়ে বেরোবো কিন্তু। আরে তাই কর। নমস্কার, আমার নাম লক্ষ্মীকান্ত বটব্যাল। বড়বাজারে কাপড়ের ব্যবসা, অনেক দিনের পুরনো ব্যবসা। আচ্ছা দীপকবাবু একটু বসি? ও শিওর মিস্টার বটব্যাল, বসুন। না না বুঝতেই পারছি আপনি খুব টেনশনে আছেন। কি করে বুঝলেন? আজ বেরোনোর সময় মোজার দিকে খেয়াল করেননি। দুপায়ে দুরকম মোজা। না, আপনার মতো পরিপাটি মানুষের পক্ষে। ছি কি অবস্থা বলুন দেখি। আপনার কথা আমি অনেক শুনেছি, তবে সাক্ষাৎ দর্শনে আপনার সম্পর্কে শ্রদ্ধা আমার বেড়ে গেল। আরে না না। আচ্ছা, আপনি তো সম্প্রতি প্রতিরক্ষা বিভাগে কিছু টাকা দান করেছেন, তাই না? কাগজে পড়েছিলাম। দেখুন, আমি কাগজ অত পড়ি না, ওটা আমার দায়িত্ব মনে করে আমি দিয়েছি। যুদ্ধের এই ভয়াবহ সময়ে সেনাবাহিনীর পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য বলে আমার মনে হয়েছে। না না, এই তো মহৎ কাজ লক্ষ্মীবাবু। আজকের দিনে কেউ কিছু করবার আগেই প্রচারে, মানে ওই আত্মঢক্কানিনাদে ব্যতিব্যস্ত হয়ে ওঠে। বাবু এই যে এই কফি আর স্যান্ডউইচ ফেলাস করে রেখে গেলাম, আপনাদের আরেকবারও হয়ে যাবে। আমি এবার একটু বাজার যাই, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যা দরজাটা বন্ধ করে যাস কিন্তু। হ্যাঁ বাবু। বলুন লক্ষ্মীবাবু, আমি আপনার জন্য কি করতে পারি? দারুণ কফি, রিলিফ লাগছে অনেকটা। দীপকবাবু, আমি তাহলে শুরু করি? ও শিওর। একটু শুরুর থেকেই বলি। আমার একটু সময় লাগবে। বেশ। ও বাই দ্য ওয়ে, আপনার প্রফেশনাল ফিসটা কত, যদি কিছু অগ্রিম? না লক্ষ্মীবাবু, আমি প্রফেশনাল, কিন্তু শুধুমাত্র টাকার জন্য আমি কিন্তু এই কাজ করি না মিস্টার বটব্যাল। যে যেমন পারে আমাকে দেয়। আপনি আগে কেসটা বলুন। আচ্ছা, তাই হোক। আমি আসলে জিরো থেকে বিজনেস শুরু করে এই জায়গায় এসেছি দীপকবাবু। বাপ ঠাকুরদার কোনো সাপোর্ট বা অন্য কোনো হেল্প আমি আমার জীবনে বা ব্যবসার ক্ষেত্রে কখনোই পাইনি। আচ্ছা, তো বাড়িতে কে কে আছেন আপনার? আমি আর আমার দিদি। আপনি কি অকৃতদার? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য সামলাতে সামলাতে
বিয়ের আর সময় হয়ে ওঠেনি দীপকবাবু। তাই লক্ষ্মী ক্লথ স্টোর্স আপনাদের আশীর্বাদে এখন একটা প্রতিষ্ঠান, বেশ কিছু মানুষের রুজি রুটি চলে। বাহ, আর আপনার বাড়ি? বাড়ি, এই বাড়ি আমার আর করা হয়নি বুঝলেন। দিদি অনেকবার বলেছেন, বন্ধু বান্ধবও তারা লাগিয়েছেন, কিন্তু তার মানে ভাড়া থাকেন আপনি, তাই তো? হ্যাঁ, আমি আর দিদি ছোট্ট বাড়ি, গড়িয়াহাট মোড়ের কাছেই থাকি। কিন্তু ইদানিং বাড়িটা চেঞ্জ করবার দরকার হয়েছিল। বন্ধু অজয় রিজেন্ট পার্কের কাছে একটা বাড়ির সন্ধান নিয়ে এলো। বেশ, তারপর? আমি অজয়ের সঙ্গে গেলাম। বড় বাড়ি, প্রায় 5 কাঠা জায়গার ওপর। আমার তো খুবই পছন্দ হয়ে গেল। অজয়ের সঙ্গে কথাবার্তা ফাইনাল করে অজয়কে বললাম কথা বলে যেন অগ্রিম দিয়ে দেয়। তারপর বাড়ি এসে আমি আমার কাজে কর্মে ঢুকে পড়েছি। তো বাড়িটা পেলেন না, এবারেই তো রহস্যের শুরু দীপকবাবু। অজয় হঠাৎ একদিন দুপুরে টেলিফোন করে জানায় যে বাড়িটি নাকি মালিক আমাকে দেবেন না, কারণ অন্য কোনো ভাড়াটে নাকি 200 টাকা বেশি দিতে চেয়েছেন। আচ্ছা, কিন্তু এই প্রথম আমার ইগোতে একটু আঘাত লাগলো বুঝলেন। আমি লক্ষ্মীকান্ত বটব্যাল, মাত্র 200 টাকার জন্য সামান্য একটা বাড়ি হারাবো? যেখানে সারা জীবন কষ্ট করে বড় হয়েছি, সেখানে অবসর বয়সে তো এই সামান্য আয়েশ করতে চাইবার অধিকার কি আমার নেই বলুন তো? অফকোর্স আছে। তারপর তারপর কি আপনি বেশি টাকা দিয়ে বাড়িটা নিয়ে নিলেন? গল্প এখনো গোড়া ছাড়ায়নি রতনবাবু। আমি 1000 টাকা ভাড়ার অফার করি। অজয় জানালো মালিক নাকি তাতেও দোনমনা করছে। ইন্টারেস্টিং। 400 টাকার বাড়ি, এক কথায় 1000, তবুও মালিকের দোনমনা। আমার জেদ চেপে যায়। অজয়কে ফোনে বলি, শোন ভাই অজয়, এই বাড়িটাই আমার চাই, অ্যাট এনি কস্ট। আমি কিনে নেব দরকার হলে, যাই দাম লাগুক। বাপরে, তুই তো রীতিমতো খেপে উঠেছিস। বুঝেছি, এখন এই বাড়ি ছাড়া তুই থাকবি না, তাই তো? না, আমি দেখছি। ওই বিক্রির কথা জিজ্ঞেস করে জানাচ্ছি তোকে। কি জানালেন অজয়বাবু? কি আবার, পার্টি রাজি। 1,10,000 ডিল ফাইনাল হলো বুঝলেন। আচ্ছা, ও, তাহলে তো ঝামেলা চুকে বুকেই গেল। শুরু হলো বলুন। রতনবাবু, একটু জল খাওয়াতে পারেন? ও শিওর। আমি আর অজয় মিলে সব ফাইনাল করে দিদিকে দেখিয়ে নিয়ে এলাম। দিদিরও ভারী পছন্দ হলো এ বাড়ি। এক পুরনো ভাড়াটে বাড়ির একটা কোণে আছে, বিদেশি পুরনো ফ্যামিলি, মিস সেলিনা না কি একটা নাম। ভাবলাম আমি আমার পোর্শনটা সারিয়ে ভাড়াটেদের সঙ্গে নতুন চুক্তি করে নেব। বেফালতু কারোকে ভিটে ছাড়া করবার অভিপ্রায় আমার ছিল না। আরেকবার কফি দেবো লক্ষ্মীকান্ত বাবু? না না না। তারপর একদিন ডাকে একটা চিঠি এলো। চিঠি? এই যে আমি সঙ্গে করে এনেছি। চিঠি না চিরকুট, কি যে বলি একে। কই দেখি। প্রাণের মায়া থাকলে বাড়ির মায়া ত্যাগ করো। আচ্ছা, ইতি শুভানুধ্যায়ী। রতন, রাখ এটা। আমি এটা রাখি লক্ষ্মীবাবু? হ্যাঁ দীপকবাবু, রাখুন। থ্যাংক ইউ। তবে আমি শুরুতে এটাকে অতটা আমল দিইনি জানেন তো। ভাবলাম পাড়ার ক্লাবের কেউ হয়তো মজা করছে। অজয়ের সঙ্গে কথা বলে মেরামতির কাজও শুরু করে দিয়েছিলাম। একদিন বিকেল গেছি, প্রধান মিস্ত্রি ফজল আমাকে ডেকে একটা খাম দিল। এই যে খামটা নিন দেখি। দ্বিতীয়বার সাবধান করলাম, প্রাণের মায়া করোনা ত্যাগ, এ বাড়িতে বসিও না ভাগ। আচ্ছা, ইতি শুভানুধ্যায়ী, একই হাতের লেখা। তার মানে আপনার এই বাড়িতে থাকা কেউ বা অনেকে ঠিক পছন্দ করছে না। হ্যাঁ দীপকবাবু, তার জন্য তারা যে কতটা মরিয়া হয়ে উঠেছে সেই ঘটনাই বলছি আপনাকে। দ্বিতীয় চিঠিটা পেয়ে আমি লোকাল থানার মিস্টার বসুকে সবটা জানাই। তিনি আমাকে বলেন, হ্যাঁ, আপনার মতো ডাক সাইডের ব্যবসায়ী এই সামান্য হুমকিতে ভয় পেয়ে গেলেন? হ্যাঁ, আরে কাজ চালিয়ে যান। আমি বাড়িটায় পুলিশি পাহারার ব্যবস্থা কিছুটা করে দিচ্ছি। বসলো পুলিশ পাহারা? হ্যাঁ বসলো। কয়েকদিন কাজকর্ম চলছিল, সব ঠিকঠাক। তবে পরশুদিন ঘটল আরো জঘন্য একটা ঘটনা।
বাবু আমি ফজল বলছি। বলো ভাই, এত সকালে তুমি হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে বাবু, আপনি একবার আসুন। কি হলো আবার? না দেখলে আপনাকে আমি ঠিক বোঝাতে পারবো না বাবু। আচ্ছা আচ্ছা, আমাকে খানিকটা সময় দাও, আমি আসছি। কি দেখলেন গিয়ে? সে এক লন্ডভন্ড অবস্থা। সম্ভবত পুলিশি পাহারা এড়িয়ে গভীর রাতে কেউ ঢুকেছিল বাড়িতে। নতুন রং করা দেওয়ালগুলিতে ভোরে ভোরে আলকাতরা ঢেলে দিয়ে গেছে, স্টক করা সিমেন্টে জল ঢেলে রেখে গেছে। কত টাকা যে আমার লোকসান হলো দীপক বাবু, সঙ্গে 1 মাসের কাজ, সব শেষ। স্ট্রেঞ্জ, এ তো ভয়ানক কাণ্ড। শেষ ভয়ানক কাণ্ডটা ঘটলো আজ সকালে। কিরকম? মর্নিং ওয়াক করা আমার ছেলেবেলাকার অভ্যেস। আমি প্রতিদিন ভোর 5:30 বেরোই, ফিরি 7টায়। এক চুল এদিক ওদিক হয় না। কাগজওয়ালারা আমাকে দেখে ঘড়ি মিলিয়ে নেয়, বুঝলেন। তা আজও গেছিলাম যথারীতি। হঠাৎ দেখি একটা কালো গাড়ি। আমি কিছু বোঝবার আগেই স্বয়ং মৃত্যু দূতের মতো এগিয়ে এলো গাড়িটা আমার দিকে। আমি সমস্ত শক্তি আমার সাদের ছড়িটা 2 টুকরো করে দিয়ে চলে গেল গাড়িটা, জানেন। আপনার কেসটা আমি নিলাম মিস্টার বটব্যাল, তবে আমার কতগুলো জরুরি ইনস্ট্রাকশন আছে। বলুন দীপক বাবু। স্ট্রেঞ্জ এন্ড হরিবল। এনিওয়ে, আপনি মন দিয়ে শুনুন। আপনি বাড়ি গিয়েই একটা সাইনবোর্ড লেখাবার ব্যবস্থা করুন যে এই বাড়িটি বিক্রয় হইবে। একই বিজ্ঞাপন আপনি খবরের কাগজেও দিয়ে দিন, কালই যাতে বেরোয়, দেখবেন। সে কি দীপক বাবু, এই বাড়ির জন্যই তো এত লড়াই, আর আপনি বাড়িটাকে বেচে দিতে বলছেন। ইনিশিয়ালি প্রাণটা আগে বাঁচাবার দরকার মিস্টার বটব্যাল। পুলিশ প্রোটেকশনটা সরিয়ে দিতে বলুন, তাতে আপাতত আপনার প্রাণ সংশয়ের ঝুঁকিটা কমে যাবে। আমরা ওইদিকে এগোতে পারবো। বুঝেছি দীপক বাবু, আপনি যেমন বলবেন। আর হ্যাঁ, আপনি যে আমার কাছে এসেছিলেন এ যেন সম্পূর্ণ গোপন থাকে। অজয়কেও বলবো না? আর দিদি? কাউকে না। আমি তাহলে আবার কবে মিট করব? ফোনে যোগাযোগ রাখুন, কাজগুলো সারুন। আপাতত এইটুকুই। বেশ, তাই হবে। আজ চলি। নমস্কার। দীপক, এ তো মারাত্মক কেস। ভেরি ইন্টারেস্টিং। কোনো বড় একটা চক্র আছে এর পিছনে, যারা সম্ভবত বাড়িটা আঁকড়ে কিছু একটা ঘটাতে চলেছে বা অলরেডি চালাচ্ছে। রতন, ভজুয়া ফিরলে তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা কর, আর শুয়ে পড়ি তাড়াতাড়ি। হ্যালো। ও মিস্টার গুপ্ত, হ্যাঁ গুড মর্নিং। তা হঠাৎ কি মনে করে? মনে তো একটা কিছু আছে, না হলে কি আর এই সকাল সকাল আপনাকে বিরক্ত করি মশাই? লালবাজারে এই দুর্দণ্ড প্রতাপ অফিসার যে মাঝে মাঝে আমার স্মরণ নেন, তাতে আমি কৃতজ্ঞ মিস্টার গুপ্ত। থাক মশাই থাক, হয়েছে। হ্যাঁ, আপনার প্রিয় দস্যু শহর ছেড়ে এখনো যায়নি, বুঝলেন। রত্নাবাইয়ের কথা বলছেন? আপনি জানলেন কি করে? নেহা তনুমান স্যার, ঘটনাটা বলুন। এই পরশু বড়বাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে অনেকটা কাপড় কিনে নিয়ে যায় এক সম্ভ্রান্ত বিদেশি মহিলা, প্রায় 20,000 টাকার কাপড়। আচ্ছা। তারপর দেখা গেল যে পুরো টাকাটাই জাল। ফরেন্সিক আমাদের কনফার্ম করেছে এটা রত্নাবাইয়ের হাতের ছাপ। চারিদিকে এভাবে জাল টাকায় ছেয়ে গেলে কি অবস্থা হবে বুঝতে পারছেন তো দীপক বাবু? সে কি আর বুঝতে পারছি না মিস্টার গুপ্ত, হাড়ে হাড়ে পাচ্ছি। আচ্ছা শুনুন, আমি সন্ধ্যের দিকে দেখা করছি আপনার সঙ্গে। হ্যাঁ, ওকে দীপক বাবু। ওকে, বাই বাই। আবার রত্নাবাই। গতবার একটুর জন্য এই ভয়ানক নারী আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়েছিল। দীপক, এবার কিন্তু একটা গতি করতেই হবে। সে তো বটেই। যাক শোন, আমি ব্রেকফাস্ট করে বেরোবো, বুঝতে পারলি? তুই খেয়ে নিবি, কারণ আমি কখন ফিরবো সেটা বুঝতে পারছি না। আর এর মধ্যে কোনো ফোন এলে নোট রাখিস। ঠিক আছে। কোথায় যাচ্ছিস এখন জানতে চাইছি না, তবে বাড়ির ব্যাপারে নিশ্চয়ই। সে আর বলতে।
আমি দেখছি। আরে মিস্টার বটব্যাল, আসুন আসুন। দীপক বাবু আছেন তো? আজি আজি মিস্টার বটব্যাল, সাবধানে আসুন আপনি। হ্যাঁ বলছি, যোগাযোগ হলো। কার সঙ্গে? নতুন খদ্দের যোগাযোগ করেছিল। আমি এখনো কাগজে বিজ্ঞাপন দিতে পারিনি। আচ্ছা, সাইনবোর্ড লটকানোর ঘন্টা খানেকের মধ্যেই ফোন পেলাম। যাক, ওষুধ কাজ করেছে তাহলে। হ্যাঁ, কিছু বললেন? না না না, বলছি তার মানে ওরা ওই বাড়ির আশপাশ থেকেই তার মানে নজর রাখছিল, বুঝেছেন? এটাও বুঝেছি, সাইনবোর্ডটা আমাকে প্রাণ সংশয়ের হাত থেকে বাঁচিয়ে দিল। রাইট, তা দিল, কিন্তু আপনি এরকম ওই দুমদাম আমাদের কাছে আসবেন না, বুঝেছেন? রাইট ইউ আর রতন। ওরা শুধু বাড়ি নয়, বাড়ির মালিককেও কিন্তু ফলো করতে পারে লক্ষ্মীবাবু। আসলে এবারে উত্তেজনায়। না, আপনি কিছু ফাইনাল করেননি তো? না 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 না, ওরা 70,000 দাম বলেছে। আমি বলেছি মাত্র 1 মাস আগে কেনা প্রপার্টি, আমি বড়জোর 1020 লস করতে পারি। ভেরি গুড। তা যারা এসেছিল নাম ঠিকানা কিছু? হ্যাঁ হ্যাঁ, এই যে। দিন। বিনয় সোম, 9/6 রামকৃষ্ণ লেন, বাগবাজার। রতন, ওকে, রেডি হ। মিস্টার বটব্যাল, আপনার সঙ্গে পরে আবার দেখা হবে, আমাদের বেরোতে হবে এক্ষুনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন আসি, নমস্কার। হ্যাঁ নমস্কার। রতন, হ্যাঁ মুভ। হ্যাঁ চল। রতন, হ্যাঁ তুই ঢুকিস না, বাইরে থাক। প্রথমেই আমি তোকে চেনাতে চাই না ওদের। ঠিক আছে, বেশ বেশ বেশ, তাই হোক। বিনয় সোম? আমি, বলুন। নমস্কার, আমি মিস্টার লক্ষ্মীকান্ত বটব্যালের নিজস্ব কর্মচারী। তা মিস্টার বটব্যাল কি রাজি? সে ব্যাপারেই আমার কিছু কথা ছিল আপনার সঙ্গে। এদিকে আসুন, এদিকে আসুন, বসুন। হ্যাঁ, বলুন কি জানতে চান? বলছি আপনি কি করেন যে এত বড় বাড়িটা কিনতে চাইছেন? না না, আমি নই। মিস্টার বটব্যালকে আমার বলা হয়নি, আসলে আমার এক বন্ধু এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছিল আর কি। ও হ্যাঁ, তা আপনার সেই বিশেষ বন্ধুটি বা কি করে? তা জেনে আপনার লাভ? না না বিনয় বাবু, এখানে লাভ লোকসানের প্রশ্ন নয়। আমার মালিকের ইনকাম ট্যাক্স প্রপারলি ক্লিয়ার, বুঝলাম কিনা। তো তিনি এসব ব্যাপারে খুব খুঁতখুঁতে। ফলত আমি জানতে চাইছি যে আদৌ এই বাড়িটা প্রপার লোকের কাছে যাবে কি নেই আর কি। মাফ করবেন, সে পরিচয় আমার আপনাকে দেওয়া সম্ভব নয়। এটুকু বলতে পারি, মিস্টার বটব্যাল যদি ওই টাকায় এই বাড়ি কেনেন, আমার বন্ধুই নেবেন, আইনগত কোনো সমস্যা হবে না। তার মানে আপনি আপনার বন্ধুর পরিচয় জানাবেন না, তাই? কোনো মতেই না, তা আমি জানাতে বাধ্যও নই। বেশ, অ্যাকচুয়ালি পরে হয়তো দেখা হবে আমাদের। আসুন আসুন। ওকে, বাই। রতন, বিনয় সোম বলে যে ভদ্রলোক, এর উপর নজর রাখতে হবে, বুঝেছিস? ঠিক বলেছিস, বুঝতে পেরেছি। তবে অবশ্যই ছদ্মবেশে এবং যতটা সম্ভব সতর্ক থেকে। আমার মনে হচ্ছে একটা গ্যাং ওয়ার্ক করছে পুরো ব্যাপারটায়। গাড়িতে আছে তো সব? চল, রেডি হয়ে নি। ইয়েস, চল, হারি, কুইক। সুপার! তোকে এখন বেশ একটা আধুনিক অভিজাত পাঠানের মতো লাগছে। সবই তো তোর মাথা ও হাতের কেরামতি। ওকে বাই রতন, যোগাযোগ রাখবি। আমি দেখেছি সামনে একটা টেলিফোন বুথ আছে। টালিগঞ্জ থানার ওসি মিস্টার বসু আমার বিশেষ পরিচিত, দরকারে তার সঙ্গে যোগাযোগ করতে পারিস। ওকে, ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। আমি স্বপন কুমার, এই রতনের ওপর একটু হালকা নজর রাখছিলাম আর কি। দেখলাম রতন তো নজর রাখছিলই, ওই 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 লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে।
বেশ কিছুক্ষণ পর সেখানে এক লম্বা মানুষের আবির্ভাব ঘটে। বিনয় সোম নামক লোকটিও সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে। রতন আস্তে আস্তে ওদের পিছু নেয়। বুঝতে আর কোনো অসুবিধাই হয় না যে এও এই বাড়ি বিক্রি সংক্রান্ত বিষয়ে যুক্ত। বারবার লোকটি জিজ্ঞেস করে, তুমি আর কিছু বলনি তো? আর কিছু বলনি? এসব আলোচনা চলতে চলতে ওরা এসে ঢুকেছে এই 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 রেস্তোরাঁয়। মিনিট 20 আগে রতনও কোনার টেবিলে বসে ফলো করে যাচ্ছে ওদের। আরে আরে কে ঢুকছে? এই ওসমান, তো দাগি আসামি। ও ঢুকলো, ও আর কোন টেবিলে যাবে? আরে এ তো ওসমান, এও এদের সঙ্গে আছে। কিন্তু ওসমান তো মাথা হবে না, সে অকাতর নেই। উঠে যাচ্ছে উঠে যাচ্ছে, এরা উঠে যাচ্ছে। কোথায় যাবে আবার? কোথায় যাবে? রতনও উঠলো। ওরা বেরোচ্ছে, ওরা বেরোচ্ছে। এই তো রতনও বিল মিটিয়ে পিছু নিল ওদের। কিছু বিপদ হবে না তো? কি কপালে আছে রতনের কে জানে। মালটাকে ধরতো। অনেকক্ষণ ধরে ফলো করছে। আরে না না, আমি একজন সাধারণ মানুষ। কদিন ধরে সালা এই খচর বৃত্তি করছো? হ্যাঁ, আরে আমার কথা তো শুনবে। দেখলাম তোমাদের সঙ্গে ওসমান আছে, ও পুরনো আসামি, তাই ভাবলাম। হ্যাঁ বাবা, তুমি শালা বেড়ে ওস্তাদ, অনেক কিছু জানিস। আরে লালবাজারে ছিলাম কিছুদিন, তখনই ওসমানকে চিনেছিলাম। না 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 না, তোকে তো সালা ছেড়ে রাখা যাবে না। হ্যাঁ, চাপ আমাদের কথা মতো এগিয়ে চল, একটু নড়লেই ভগবানের বন্ধু করে নেব। ছাড়ো না চুলটা, যাচ্ছি তো। কাল কত আসলে তোর বিচার হবে, চুপ করে এগিয়ে চল। রতন বন্দি হলো, যা ভেবেছিলাম তাই। এই দীপক তো জানতেও পারবে, জানতেও পারবে। উপর মহলে জানানো হয়েছে তোমার কথা। হ্যাঁ, এই শেষ খাওয়া খেয়ে নাও। তুমি কি কি জানো আমরা কিছু জানি না, তাই তোমাকে বাঁচিয়ে রাখাও নিরাপদ নয়। আরে তোমাদের তো বললাম সবটা, আমি কিছুই জানি না। নেহাত কৌতূহলের বসেই ওসমানের পিছু নিয়েছিলাম। হ্যাঁ, আর যাতে কৌতূহল না হয়, পিছু না নিতে পারো, তাই এই পার্মানেন্ট সলিউশন। ছুরিটা ধারালো, এক পোঁচেই কাম হাসিল হয়ে যাবে, চিন্তা করো না। রতন কিন্তু বসে থাকবার লোক নয়। ওরা চলে গেলে অনেক কষ্ট করে নিজের হাতের বাঁধন খুলে নিল। তারপর গুপ্ত পকেট থেকে ছোট্ট ছোড়াটা বার করে দড়িগুলো সব কাটলো। লম্বা ঘরে দুটো মাত্র জানালা। রতন পরীক্ষা করে দেখলো গড়াদের নিচের দিকটায় প্লাস্টার খসে খসে পড়েছে। রতন সেখান থেকেই ছুরি দিয়ে কাটা শুরু করলো। এক সময় গড়াত খানিক হালকা হতেই রতন দিল টান। ফাঁক হয়ে গেল গড়াত, মাথা ঢুকিয়ে দেবার মতো ফাঁক। বাইরে বেরিয়ে রতন একটা লাফ দিয়ে আবর্জনা মাখা গলিতে পড়ে দে দৌড়। মেন রাস্তায় উঠে ট্যাক্সি ধরে সোজা বাড়ির দিকে। ট্যাক্সি ট্যাক্সি 20 নম্বর ভবানীপুর, জলদি। ভজুয়া কে এলো দেখতো। আরে রতন দাদাবাবু আছে। রতন, কোথায় ছিলি তুই? মুখ চোখের এই অবস্থা, তার মানে নিশ্চয় ওদের খপ্পরে পড়েছিলি। হ্যাঁ ঠিক তাই, ওদের পিছু নিয়েছিলাম। শয়তানগুলো হঠাৎ করে ধরে ফেললো। মাথায় লাঠির বাড়ি মেরে অজ্ঞান করে আমাকে ঘরে আটকে রাখলো, জানিস দীপক। আর বলিস না, কোনো মতে প্রাণে বেঁচেছি। তার মানে ঢিল তাহলে ঠিক জায়গাতেই পড়েছে, কি বলিস? হ্যাঁ, বাড়িটা ঘিরে একটা বড় চক্রের ইন্টারেস্ট কাজ করছে দীপক। এটা একজনের নয়, একটা গ্যাংয়ের। এক্স্যাক্টলি, তার মানে ক্রাইমকে একটা পার্মানেন্ট শেল্টার দিতে চাইছে এরা। তুই এদিকে কিছু এগোলি? অনেকটাই এগিয়েছি। আজ রাতেই ওই বাড়িতে অভিযান।
মিস্টার গুপ্তকে বলা আছে আমার। শোন, আমি এখন একটু বেরোবো, ঠিক আছে? তুই বাড়িতে বসে রেস্ট নে। আমার ফোন পেলেই তুই আর মিস্টার গুপ্ত রওনা হয়ে যাবি। মিস্টার গুপ্ত সন্ধ্যে 7টা নাগাদ এখানে আসবেন। ওকে ওকে। আজই তাহলে অপরাধে ধরা পড়তে পারে, কি বলিস? না, নট শিওর, বাট অ্যাটাকটা আজই করতে হবে। ওখানে আমাদের পুলিশের একজন জুনিয়র ইন্সপেক্টর মিস্টার শ্যান্নালকে ছদ্মবেশে রেখে এসেছি আমরা। লেটস সি। ওকে, আমি তাহলে তোর টেলিফোনের জন্য ওয়েট করব। ওকে, বাই রতন। বাই। এই দীপকবাবু কোথায় গেলেন বলুন তো? ওয়েট ওয়েট মিস্টার গুপ্ত, এসে পড়বেও ঠিক। আমাদের চারিদিকে ভালো করে নজর রাখতে হবে। এই দীপকবাবুর কথা মতো বাড়িটা পুরো পুলিশ দিয়ে ঘেরা আছে। হ্যাঁ, 3 জন গুরুত্বপূর্ণ সাহসী অফিসারকে আমি বাড়ির 3টে গেটের আশেপাশে সিভিলে রেখেছি। গুড গুড গুড, ভেরি গুড। হ্যাঁ, আইডিয়াটা যদিও দীপকবাবুর, আমি জাস্ট এক্সিকিউট করছি। ঠিক আছে রতন, ভয় পাস না, ঠিক আছে? ভয় পাস না। মিস্টার গুপ্ত, স্টেডি। আমি দীপক। আপনারা সব রেডি তো? ইয়েস। আমরা পিছনের দরজা দিয়ে খুব সাবধানে ঢুকবো, কেমন? ওকে ওকে মিস্টার চ্যাটার্জি। ওখানে আমাদের এফিশিয়েন্ট পুলিশ অফিসার মিস্টার দে আছেন। ওকে চলো। ওকে, শুনুন, মাথা নিচু করে সাবধানে আসুন। রতন, টর্চটা চাল। চালছি। নিচু করে মিস্টার গুপ্ত, আপনি পাল্টা এক্ষুনি জানান মিস্টার গুপ্ত, রাত জুড়ে যা গেল বাবা। যা বলেছেন, মানে হঠাৎ যে ওরা ওভাবে গুলি চালানো শুরু করবে আমরা ভাবতেই পারিনি। ক্রিমিনালরা সবসময় আনপ্রেডিক্টেবল হয় মিস্টার গুপ্ত, বিশেষ করে রত্নাবাইয়ের মতন জাঁদরেল ক্রিমিনাল বা তার গ্যাংরা। আসলে ওই মহিলাদের হাতে ক্ষমতা গেলে তা বড় বিপজ্জনক হয়ে ওঠে মিস্টার চ্যাটার্জি। মানে না, ওই আমি এই কালনাগিনীকেও দেখেছি, আর এই রত্নানা কি নাম মেয়েকেও দেখছি। এরা একবার গেড়ে বসলে কিছুতেই সরাতে পারবেন না মশাই এদেরকে। সে কি মিস্টার গুপ্ত, আপনি আবার এই জেন্ডার ভাগাভাগি কবে থেকে করলেন? ভেবে দেখবেন একবার। আমার কথাটা আপাতভাবে আপনার খারাপ লাগলেও এটাই সত্যি। যাকে যাকে, কাজের কথায় আসা যাক মিস্টার গুপ্ত। হ্যাঁ দীপক, প্লিজ স্টার্ট। আসলে মিস্টার বটব্যাল প্রথম যেদিন আমাকে তদন্তের দায়িত্ব দিয়ে গেলেন, তার পরদিন থেকেই আমি কাজ শুরু করি। প্রথমে আমি ভেবেছিলাম যে এটা বোধহয় কোনো দুষ্টু লোকের বদমাইশি বা পাড়াগত কোনো রাজনৈতিক দখলদারির ছক, সেখান থেকেই হুমকি টুমকি ইত্যাদি। আমিও তাই ভেবেছিলাম বটে, কিন্তু আমি লোকাল পুলিশের মাধ্যমে লোকাল পলিটিক্যাল লিডারদের সঙ্গে কথা বলে বুঝলাম যে এখানে তেমন কোনো ব্যাপার নেই। রাইট। এরপর আমি নিজে ওই বাড়িতে যাই, ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক সেজে। ওই বাড়িতে ভাড়া থাকেন মিস এলিনা বলে এক ভদ্রমহিলা। স্ট্রেঞ্জ। কিন্তু যে দরজা খুললো তাকে দেখে তো আমি রীতিমতো চমকে উঠলাম। এ তো চুনারের কুখ্যাত নোট জালিয়াত বালকিষাণ অরোরা। তার মুখের পোড়া দাগ, বসন্তের চিহ্ন, সেগুলো আমাকে চিনতে সাহায্য করেছিল অ্যাকচুয়ালি। আরে সে তো গোপালে তোর খপ্পরে পড়েছিল। হ্যাঁ, শেষ মুহূর্তে পালায়, তবে আমি জানতাম এরা ফিরে আসবে। ওই মিস এলিনাই কি? রত্নাবাই। সর্বনাশ, এ তো একেবারে মণিকাঞ্চনযোগ মিস্টার চ্যাটার্জি। ঠিক তাই। এলিনাকে আমি পর্দার আড়ালে দেখে খানিক সন্দেহ করেছিলাম, এই যে রত্নাবাই। তারপর মুম্বাই পুলিশের থেকে খবর নিয়ে জানতে পারি রত্নাবাই মুম্বাই থেকে পালিয়ে এসেছে, তার লোকাল গ্যাং ভেস্তে গেছে। তাই এসে এখানে নিশ্চিত ঘাঁটি গেড়েছে আর আমার মাথার চুল ছিঁড়ছে। দেখুন মিস্টার গুপ্ত, আমরা যখন বাড়ির মধ্যে ঢুকে এগোচ্ছি আপনি একটা খুটখাট শব্দ পাচ্ছিলেন। ইয়েস। হ্যাঁ, ওটা আসলে জাল টাকার নোট ছাপার এই যন্ত্রের শব্দ। নাকের ডগায় ট্যাক্সাল খুলে বসেছিল। ডেঞ্জারাস। আমার সন্দেহ আরো গাঢ় হয় যখন দেখি এদের বাড়িতে একটা ইন্ডাস্ট্রিয়াল মিটারও আছে। ততক্ষণে বুঝতে পারছি আমার এই বাড়ি কিনতে চাওয়ার জেদটাই ওদের সর্বনাশ ডেকে আনছিল। হ্যাঁ, তাই আপনাকে গাড়ির তলায় পিষে মারবার পরিকল্পনা। সামান্য একটা বাড়ির মধ্যে কি বিরাট চক্র! এটা সামান্য বাড়ি নয় মিস্টার বটব্যাল, এটা একটা প্রাচীন বাড়ি যার আশপাশে একদম ফাঁকা।
আর বেশ কিছু হিডেন কেভ আছে এই বাড়িতে, যা দিয়ে সোজাসুজি মেইন রাস্তায় উঠে যাওয়া যায়। বাস, এ তো আন্তর্জাতিক চক্র। এক্স্যাক্টলি স্যার। রত্নাবাই তাই এমন নিশ্চিন্তে তার ব্যবসার প্রসার ঘটিয়েছিল। আমরা প্রপার টাইমে অ্যাটাক করতে পেরেছি। দেরি হলে আরো জাল টাকা ছড়িয়ে পড়তো মার্কেটে। আসলে বাড়িটার মধ্যে এতগুলো গুপ্ত সুড়ঙ্গ আছে তা আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না। তাই এবারও রত্নাবাইকে ধরা গেল না। সে বালকিশনকে নিয়ে তার প্রাইভেট হেলিকপ্টারে করে পালালো। রাতের আকাশে ওদের অ্যাক্সেস করবার মতো কোনো সাপোর্টিং ফোর্স ওই মুহূর্তে ছিল না আমাদের। সরি মিস্টার চ্যাটার্জি। না না না, ডোন্ট ওয়ারি মিস্টার গুপ্ত। আপাতত তো এই ভয়ানক জাল নোটের কারবারটা ঠেকানো গেছে। মিস্টার বটব্যালেরও ওই বাড়িতে থাকতে আর কোনো সমস্যা রইল না। থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি, ইউ আর রিয়েলি ইয়াং প্যারালাল। না না, এসব বলে আমাকে ছোট করবেন না। বাংলা সাহিত্য উপন্যাসের ডিটেকটিভদের মতো আমাকে ঈশ্বর করে তুলবেন না মিস্টার বটব্যাল। আমার এই গায়ে গতরে খেটে কেস সলভ করবার শক্তিটুকু যাতে থাকে তার আশীর্বাদটুকু দিন, তাহলেই হবে। আপনি একটু বেশি বিনয়ী হয়ে পড়ছেন আজকাল। মিস্টার বটব্যাল, আমি আপনাকে তো বলেছিলাম প্রথম দিনই, এটা আমার যতটা না পেশা তার থেকে অনেক বেশি নেশা। আর সেই নেশার কবলে চোখ ঢুলু ঢুলু অবস্থা আমাদের। চল দীপক, এবার একটু রেস্ট নেওয়া দরকার। চল চল, তোর তো শরীরটা খারাপ। হ্যাঁ চলুন, আমার একটু ঘুমের দরকার। একটা সিগারেটের দরকার। আপনারা এতক্ষণ শুনছিলেন রত্নাবাই ও দীপক। অভিনয়ে ছিলেন সুদীপ্ত দত্ত, অরূপ গোস্বামী, সুকান্ত পাল, গৌতম বসু এবং অভি চক্রবর্তী। শব্দ সংগ্রহে অরিজিৎ সেনগুপ্ত, স্টুডিও ইউফোনি। শোনো না শুনতে ক্লিক করুন স্ক্রিনে দেওয়া লিঙ্কে। কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের অভিনয়। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন বন্ধুদের মধ্যে। শোনো না।